বসতভিটা বিলীন হয়েছে যে জলে, সে জলেই আয়ের ভরসা। মাঝি ভাসিয়েছে নাও, বৈঠার কলকাকলি আর পানির ছন্দেই এখন জীবনের কোলাহল। তীরে এসে যাত্রীর অপেক্ষায় খেয়াঘাটের মাঝি রুহুল আমিন মাছ ভাণ্ডারী। ২০ বছরের এ নিয়ম, ২০ টাকায় খেয়াপাড়ির জীবন। তার কাছে সঞ্চয় বলতে বিলাসিতা, যেখানে সংসারে নিত্য টানাপড়ন। ৭ ভাঙ্গলে পড়িয়া এই ঢাকা শহর আইছি গুড়োগাড়া লইয়া, আইয়া কোনো কিছু করতে পারি না। এই নৌকো চালাইয়া ২০০, ৩০০, ৪০০, ৫০০ কামাই করি, এই দিয়া নাতি নেত করলে খাওয়াই, আল্লাহ খাওয়ায়। আজ যদি চালাই থেরি তাই খাইতেরি, আর না চালাইলে তো সেই রকমের টানাটানি আল্লাহ খাওয়ায়। ষাটোর্ধ্ব খেয়া মাঝি, দিনমজুর কিংবা বয়োজ্যেষ্ঠর কাছে বার্ধক্যের ভরণ পোষণ বলতে ছেলে মেয়ে কিংবা উত্তরসূরির বাড়িয়ে দেওয়া হাত। সামাজিক নিরাপত্তা বলায় তাদের কতটুকু দিয়েছে আশ্রয়? এই কী করবো, আমি তো মনে করেন আমার সংসারে আবিল আছে ২৫ টাকা, কামাই হইলো ২২ টাকা, তো একটাই আছে না, কীভাবে কী করবো, মিল করবো, একটা তো থাকতে হইব। যে মনে করেন একটা মানুষের উপরে ৮ জন মানুষ খায়। মাথায় রাজ্যের দায়িত্ব, পায়ের ছন্দেই মসৃণ হয় রোজগারের পথ। একটা ডিপিএস আছে, তারপরে গরু আছে, গরু পালতা আছি, এমন ইনকাম ওইটা আছে। পরবর্তীতে ২-৩ বছরে পরিশ্রম করুম, পরে একটা অন্য চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য করুম, আর নাইতে বাহিরে যাই। আয় যাদের নিম্ন, বছরে মোটে ৬০,০০০ টাকা, তারাই সর্বজনীন পেনশনে সমতায় আসবেন দ্বিগুণ বিনিয়োগে। ১,০০০ টাকার সঞ্চয়ে অর্ধেক দেবে সরকার। সমতার এ সহজ হিসাব কতটা সহজ নিম্নয়ের মানুষের কাছে? এই বয়সে তো মনে করেন যে আমি কামাই রুজি করে যেটা রাখতে পারুম এটা তো রাখুন, কিন্তু ৬০ বছরে তো আমার বয়স পড়ে যাব, তখন তো আমি এই কাজও করতে পারুম না, আর ডিপিএস চালাইতেও পারুম না। শুধু নিম্নয়ের মানুষ নয়, সরকারি পেনশন আওতার বাইরে থাকা সকল নাগরিকের জন্য গেল বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করলেও এখনও সাড়া পড়েনি। জানেন না অনেকেই। যারা জানেন তাদের মধ্যেও রয়েছে আস্থাহীনতা। আর স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থার জন্য জুলাই থেকে চালু হতে যাওয়া প্রত্যয় স্কিম বন্ধে ইতোমধ্যে সোচ্চার অনেকেই। চাকরি শেষে একটা এককালীন অনেক বড় একটা অ্যামাউন্ট পাবো, ওইটাকে সামনে রেখে আমরা কাজ করি, আমাদের কাজের মানে কি বলবো, কাজের স্পৃহ বাড়ে। কিন্তু এখন এই শুনতেছি যে এইরকম নতুন একটা স্কিম চালু হতে যাচ্ছে, সেখানে আর এই আমাদের এই পেনশন আর থাকবে না। কিন্তু এটা আসলে ঠিক না। প্রশাসন আছে, সামরিক আছে, বিচার ব্যবস্থা আছে, তারা কিন্তু এই পেনশন সুবিধার আওতায় এই প্রত্যয় আসছে না, অথচ আমাদেরকে এদিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একই বেতন স্কেল ভোগ করছি, তাইলে এটা পরিষ্কার একটা বৈষম্যর শিকার আমরা। দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে প্রায় ১০ বছর ধরে কর্মরত আছেন শেখ আনোয়ারুল ইসলাম। সর্বজনীন পেনশনে নেতিবাচক ধারণার মধ্যেই নতুন বিতর্ক প্রত্যয় স্কিমে। তার কাছে পেনশন মানে চাকরি শেষে একসাথে নির্দিষ্ট অঙ্কের টাকা। দেশে নতুন চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তার ভাবনা কি? চাকরি শেষে একটা সুবিধা পাওয়ার জন্য, এই সুবিধা নিয়ে আমরা যাতে চলে যেতে পারি, বা আমি যদি মারা যাই বা আমার স্ত্রী বা স্বামী সন্তানেরা তারা এই সুবিধাগুলো ভোগ করতে পারে। কিনা স্কিমটা চালু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই পূর্বের যে সুবিধাগুলো ছিল এখন এখানে এসে সেই সুবিধাগুলো কর্তন করা হয়েছে। উত্তরের বরেন্দ্র অঞ্চল। সে মাটি কতটা স্পর্শ করেছে পেনশন স্কিম? রাজশাহীর তানোরের পচাপুকুর গ্রাম।
দুপুর হয়ে এলো, তাই চাল থেকে পাথর কাকড় বাঁচতে রিনা বিবির এই মগ্নতা। বেছে রাখা চালের সবটুকু পাতিলে না চড়িয়ে এক মুঠো রাখা হলো আলাদা করেই। প্রতিদিনের জমানো এ চাল গুচ্ছ হয়ে অসময়ের অবলম্বন হয় অনটনের সংসারে। চাল যদি না থেকে কার কাছে যাওয়া লাগে না, ওই চাল দিয়ে রান্না করি। এই চালটা যদি 5-6 কেজি হয় আপনার বিক্রি করে হ্যাঁ মুরগি কিনি, নাহলে ডিম কিনে মুরগি টুরগি বসাই। গৃহের নারীদের মতো হাটে, অফিস আদালত কিংবা পাড়া মহল্লায় সমিতি, লটারি বা জমা নামে সঞ্চয়ের প্রবণতাও বহু পুরনো। সঞ্চয়ের জন্য এসব মাধ্যম যতটা উৎসাহের, আধুনিক পদ্ধতি কেন তাদের কাছে ততটা পিছিয়ে? কোন মাধ্যমে মানে জমা দিতে হবে বা কী করতে হবে এটা নিয়ে তো কোনো মানে আপনার কার্যকলাপ শুরু হয়নি এখনও। আমরা কি করে বুঝবো কোথায় দিতে? আমরা তো সাধারণ মানুষ এভাবে ধরেন যে বুঝি না। আমরা কৃষক মানুষ, আমরা মাঠঘাটে বেশি সবসময় সময়টা দিই, এসব বিষয়ে আমাদের কিছু জানা নাই। এবার জানাবেন প্রতিবেদনের অপর সঙ্গে রাকিবুল হাসান। রাজশাহীতে জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর এখানকার ব্যাংকগুলো বলছে এই স্কিমভুক্ত হয়েছে প্রায় 27,000 মানুষ, যেখানে বিভাগে মানুষের বসবাস প্রায় 2 কোটির বেশি। অন্যদিকে 2022 সালের গণশুমারির তথ্য অনুযায়ী রাজশাহীতে নির্ভরতার সংখ্যা 48.89%। যেখানে জাতীয় স্কিমভুক্ত হলে এই নির্ভরতা কমবে, সেখানে কেন বাড়ছে না এই জাতীয় পেনশন স্কিমের সংখ্যা? নতুন একটা জিনিস আসলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে একটু কিন্তু সময় লাগে। আপনি দেখেন ব্যাংকও কিন্তু একসময় মানুষ টাকা রাখতো না, কিন্তু আজকে দেখেন সবাই কিন্তু ব্যাংকে যাচ্ছে। ইন্স্যুরেন্স কী জিনিস মানুষ বুঝতো না, এখন কিন্তু ইন্স্যুরেন্স আমরা করতেছি। তো নতুন কিছু একটা আসলে কিন্তু আমাদেরকে একটু এক্সপেক্ট করতে একটু সময় তো দিতে হবে। এইসব বিষয়ে আমি এখনো জানি না, আর কার কাছে গেলে জানতে পারবো সেটাও আমি বলতে পারবো না। এটার জন্য যে পাবলিসিটিটার দরকার আমারও মনে হয়েছে সেটার অভাব রয়েছে, কারণ সাধারণ জনগণ এখনও সেইভাবে এটা সম্পর্কে খুব বেশি কিছু জানে না, আমারও অত ভালো করে জানা নেই। রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির বিভাগের অন্য 6টি জেলায়, যেখানে সবচেয়ে এগিয়ে সমতা, পর্যায়ক্রমে সুরক্ষা ও প্রগতি, আর প্রবাসী স্কিম তলানিতে, যার গ্রাহক সংখ্যা মাত্র 16। সব মিলিয়ে প্রায় 7 কোটি টাকা জমা হয়েছে পুরো রাজশাহীতে। দেশে বেসরকারি খাতে কর্মরতদের একটি বড় অংশেরই মাসিক বেতন আর উৎসব ভাতা ছাড়া নেই কোনো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিংবা পেনশন সুবিধা। চাকরি শেষে পান না এককালীন কোনো টাকা। শ্রম জরিপ অনুযায়ী দেশে কাজে নিয়োজিতদের 85%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। গবেষণা সংস্থা সিপিডি বলছে দেশের মাত্র 10% বেসরকারি চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ড কিংবা গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। তবুও গেল 10 মাসে জনপ্রিয়তায় পিছিয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রকল্প, যেখানে বেসরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অংশগ্রহণও নগণ্য। প্রথমে এই পেনশনের ধারণাটা সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ছিল না। আমরা যখন এই যে জাতীয় পর্যায়ে কমিটি এবং জেলা উপজেলা পর্যায়ে কমিটি, বিভাগীয় পর্যায়ে কমিটি করে ইতোমধ্যে আমরা 2টা মেলা করেছি, এইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা দিনের পর দিন আমি মনে করছি যে এই এনরোলমেন্টের হার বাড়তে থাকবে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের একটা অল আউট এফোর্ট শুরু হয়েছে, যাতে মানুষের কাছাকাছি যেয়ে তাদেরকে বোঝানো যায়, তাদের কাছে এই মেসেজটা পৌঁছানো যায় এর থেকে ভালো কোনো স্কিম হবে না, কারণ এই স্কিমে যে টাকা জমা নেওয়া হয় এর কোনো পরিচালন ব্যয় নেই। গেল বছরের আগস্টে বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মী, স্বল্প আয়ের মানুষ এবং প্রবাসীদের অংশ নেওয়ার সুযোগ রেখে 4টি আলাদা স্কিমের ঘোষণা দেয় সরকার, যেখানে গেল 10 মাসে 3 লাখ গ্রাহক হিসাব খুলেছেন, আর জমা হয়েছে প্রায় 87 কোটি টাকা, যার 62 কোটি 50 লাখ টাকা ইতোমধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা অর্জনের পাশাপাশি বৈষম্য দূর করা গেলে বাড়বে এর গ্রহণযোগ্যতা। 4টা স্কিম এক ধরনের নয়, অর্থাৎ আপনি নিরাপত্তা দিবেন, সেই নিরাপত্তাটা বৃদ্ধ বয়সে এক এক ধরনের হবে, সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত। কর্তৃপক্ষের কথা হচ্ছে যখন ইন্টারেস্ট রেট বাড়ে কমে তখন তারা একটা অ্যাভারেজ হিসাব করে নিয়েছেন। অ্যাভারেজ গড় হিসাব অনেক সময়ই মানুষকে মিসলিড করে দেয়, কারণ আপনার সেই আয় কিন্তু না হতে পারে।
আর যদি আয় বেশি হয় তাহলে আসলে কত হবে, কোথায় বিনিয়োগ করা হবে, সেই চিত্রগুলোও যদি স্পষ্টভাবে না আসে এবং আপনি ভবিষ্যতে করতে পারেন, কি ধরনের করতে পারেন, সেই আশাবাদ কিন্তু মানুষের ভিতরে দিতে হবে। না হয় কিন্তু আপনি যে ফিক্সড একটা স্থায়ী ইনকামের কথা বলে দিলেন বৃদ্ধ বয়সের, সেই স্থায়ী ইনকামটার নিশ্চয়তাটার জায়গাটায় আমার মনে হয় অঙ্কটা আবার করা দরকার বলে আমি মনে করি। এছাড়া এই স্কিমে সাধারণ নাগরিকের আস্থা অর্জনে আগে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এর আওতায় আনা দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক বলছে এই অঞ্চলের গ্রাহকরা নানা ধরনের হিসেব খোলার মধ্য দিয়ে তাদের সঞ্চয়ের পরিমাণ বাড়াচ্ছে। অন্যদিকে জাতীয় পেনশন স্কিম যখন ভবিষ্যতের নিরাপত্তার সঞ্চয়, তখন কেন এর স্কিমভুক্তি বাড়ছে না? এর ব্যাখ্যাতে অর্থনীতিবিদরা বলছেন, পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানের এমন পেনশন এবং স্কিম নিয়ে নেতিবাচক প্রভাবই পড়েছে এই স্কিমভুক্তির না হওয়ার সংখ্যা কমানোর ক্ষেত্রে। অন্যদিকে এই স্কিম পরিচালনার ক্ষেত্রে এর প্রচারণার যে কমিটিগুলো রয়েছে তাদের নিষ্ক্রিয়তাও এর কারণ বলে দাবি করছেন তারা। একই সাথে দিনমজুর, সাধারণ নাগরিক, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী সবার আয়ের উৎস যেমন ভিন্ন, তেমনি সঞ্চয়ের পরিমাণেও থাকে তারতম্য। তবে সঞ্চয়ের চেয়ে এসব মানুষের কাছে বার্ধক্য যতটা চিন্তার, পারিবারিক সহাবস্থান, নিশ্চয়তা আর নিরাপত্তা ঠিক ততটাই ভাবনার। সেই নিরাপত্তা নিশ্চিতে সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থার যে উদ্যোগ, তা যতটাই ইতিবাচক ঠিক ততটাই হবে আস্থার, থাকবে না কোনো বৈষম্য। তবেই সব মহলে বাড়বে এর জনপ্রিয়তা, অর্জিত হবে লক্ষ্যমাত্রা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।